হাই এভরিওয়ান, আবার বহুদিন পর সেই আমাদের বহু বছরের প্রতীক্ষার অবসান এসএলএসটি এক্সাম। তো এসএলএসটি এক্সামের ইংরেজি বিষয়ে তোমাদেরকে গাইড করার জন্য আমি আছি বাপ্পাদিত্য স্যার, এবং আমার সঙ্গে আরও স্যার ম্যাডামরা আছেন বিভিন্ন সাবজেক্টে গাইড দেওয়ার জন্য। আজকে তোমাদের এসএলএসটির জন্য আমি খুব ছোট্ট একটা কবিতা তোমাদের জন্য এনেছি আজকে, যেটা 11-12 সিলেবাসের মধ্যে আছে। সেটা কি না, সেটা হচ্ছে গিয়ে একটা সনেট। আচ্ছা, এই যে আমরা সনেট কথাটা বলছি, অ্যাকচুয়াল হোয়াট ইজ সনেট? কারণ আমরা খুব ছোট ভাষায় জানি যে সনেট ইজ আ 40 লাইনড পোয়েম। কি বললাম? সনেট ইজ আ 14 লাইনড পোয়েম, 14 লাইনের একটা কবিতা। বাট এটা তো আমরা জানলাম। সনেট কথাটা এলো কোথা থেকে? কোথা থেকে এলো? এবার যদি আমরা এদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো the word sonnet comes from the Italian word sonetto. ইটালিয়ান ওয়ার্ড সনেটো। এই সনেটো কথা থেকে এসেছে কিন্তু সনেট। এবার সনেটো কথার অর্থ কি না, সনেটো কথার অর্থ হচ্ছে লিটল সং আর পোয়েম, অর্থাৎ ছোট গান বা ছোট কবিতা। এগুলো কি বলা হতো? সনেটো। তাহলে সনেটো ওয়ার্ডটা কি ওয়ার্ড না? ইটালিয়ান ওয়ার্ড। তাহলে যদি কোয়েশ্চেন আসে দ্য ওয়ার্ড সনেট অ্যাকচুয়ালি অরিজিনেটস ফ্রম দ্য ওয়ার্ড, তখন তোমাদের অপশনে দাগ দিতে হবে সনেটো। ইজ ইট ক্লিয়ার? নেক্সট আমরা যেটা যাব, এবার প্রথম কে সনেট লেখে, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কে সনেট লেখেন না? প্রথম সনেট লেখেন পেট্রাক। আমরা দেখবে বলি না ইটালিয়ান সনেট, আবার কেউ কেউ বলে পেট্রাকিয়ান সনেট। তো দুটোর মধ্যে কি দুটো একই জিনিস? মানে ইটালিতে প্রথম সনেট লেখা হয়েছিল, প্রথম লিখেছিলেন পেট্রাক, তাই সনেটকে যেটাই ইটালিয়ান সনেট সেটাই হচ্ছে পেট্রাকিয়ান সনেট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট যেটা আমরা পাই, দেখো কখন লেখা হয়েছিল? ডিউরিং ইটালিয়ান রেনেসা। ইট ইজ এ 14 line poem that follows a strict rhyme scheme and meter with a tightly wound thematic and poetic structure. এই গেল সনেট সংক্রান্ত জিনিস। তাহলে আবার আমি যদি এটাকে রেমিনিসেন্স করি কি পাবো না? সনেট হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, যার অর্থ হচ্ছে লিটল সং আর লিটল পোয়েম। আচ্ছা, এটার প্রথম কে আনেন না? পেট্রাক আনেন। কখন আনেন না? ইটালিয়ান রেনেসাতে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট the sonnet tradition was brought to England by the poets of the English Renaissance, one being Geoffrey Chaucer. আমরা জিওফ্রে চসারের নাম পড়েছিলাম, কারণ আমরা যদি ইংলিশ লিটারেচারের হিস্ট্রি পড়ি তাহলে আমরা কি পাই না? প্রথমে পাই অ্যাংলো সেকশন পিরিয়ড, বা কেউ বলে ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে পাই অ্যাংলো নরমান পিরিয়ড, বা এটাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড, তারপরেই আসে কিন্তু এজ অফ চসার। তাহলে চসার এমন একটা ব্যক্তি যার নামে কিন্তু একটা এজ আছে। তার মানে তার লিটারেরি যে এফেক্ট, তার লিটারেরি যে তার প্রভাবটা আছে সাহিত্যগতভাবে। তাহলে প্রথম ইংল্যান্ডে সনেট আনা হয় কার দ্বারা না? ইংলিশ রেনেসার সময় জিওফ্রে চসারের দ্বারা। ফার্স্ট ইংলিশ রাইটার টু ট্রান্সলেট পেট্রাকান সনেটস, দ্য সেকেন্ড ওয়াজ স্যার থমাস ওয়েট, হু ব্রট দ্য ট্র্যাডিশন টু ইংল্যান্ড আফটার হিজ ট্রিপ টু ইটালি ইন 1527। তাহলে এখানে গল্পটা কি এলো না? এখানে গল্পটা যে এলো, প্রথমে ইটালিয়ান সনেট লিখলেন পেট্রাক, মানে সনেটের জন্ম হলো। তারপর সেটাকে ইংলিশে কে আনছেন? জিওফ্রে চসার। ঠিক আছে, কিভাবে আনছেন না? ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে যে সনেটগুলো লেখা হতো পেট্রাকের দ্বারা, ওটাকে উনি কি করলেন? ইংলিশে ট্রান্সলেট করলেন। ইংলিশে ট্রান্সলেট করে উনি নিয়ে এলেন ইংলিশ সনেট। তারপরে ওনার ঠিক একই পদাঙ্ক অনুসরণ করলো কে না? স্যার থমাস ওয়েট হয়েছে, যিনি কি করলেন? যিনি ইংল্যান্ডে এনেছিলেন ইটালিতে বেড়াতে গিয়ে, তার ট্রিপ ছিল ইটালিতে, ওখানে গিয়ে উনি পেট্রাকান সনেটের দ্বারা ইন্সপায়ার্ড হন, এসে উনি আবার পেট্রাকান সনেটগুলোকে নিয়ে চর্চা করে ইংলিশে লেখেন। কখন না? 1527। তারপর দ্য থার্ড ওয়াজ হেনরি হেওয়ার্ড। হেনরি ওয়ার্ড কি? যাকে আমরা, যার প্রচলিত নাম আমরা জানি দ্য আর্ল অফ সারে। কি বললাম? দ্য আর্ল অফ সারে। তাহলে দেখো এভলিউশনটা কি, আবার বলছি। পেট্রাক ইটালিতে জন্ম দিলেন কার না? সনেটের। সেটা কে নিয়ে এলো? জিওফ্রে চসার ইংল্যান্ডে। তারপরে কে এলো না? তারপরে এলো স্যার থমাস ওয়েট। তারপরে কে আসছে না? তারপরে আসছে দ্য আর্ল অফ সারে। ইজ ইট ক্লিয়ার? এবার হু experimented and improvised with Petrarchan sonnet. His improvisation were then adopted by William Shakespeare, who created his version, thus adding to the sonnet tradition. তাহলে এখান পর্যন্ত আমরা তাহলে কতগুলো ধাপ পেলাম ইংলিশ সনেটের না? ইংলিশ সনেট প্রথমেই কিন্তু ইংলিশে লেখা হয়েছে
কার থ্রু দিয়ে, কোথা থেকে পেয়েছে, সোর্স বা অরিজিন কোথা থেকে, না পেট্রাক থেকে। পেট্রাক অ্যান্ড সনেট, তার থেকে প্রথম জিওফ্রে চসার আনলেন, তাকে ফলো করলেন কে, না স্যার থমাস ওয়েট, তাকে ফলো করলেন কে, না দ্য আর্ল অফ সারে, শেষে আসছেন উইলিয়াম শেক্সপিয়ার। মাথায় রাখবে এই যে আমরা তিনটে নাম পেলাম, চসার, তারপরে হচ্ছে থমাস ওয়েট অ্যান্ড তারপরে হচ্ছে আর্ল অফ সারে, এদের প্যাটার্ন কিন্তু পেট্রাকান প্যাটার্ন বা ইটালিয়ান প্যাটার্নের সঙ্গে সেম ছিল। সেই প্যাটার্নটাকে ব্রেক করলেন কে, না সেই প্যাটার্নটাকে ব্রেক করছেন উইলিয়াম শেক্সপিয়ার। কে প্যাটার্নটাকে চেঞ্জ করছেন বা ব্রেক করছেন, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, যেটাকে আমরা ইংলিশ সনেট বা বলি শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে দেখো, তাহলে ইংলিশ সনেট বলতে যেমন আমরা ইটালিয়ান সনেট বলতে পেট্রাকান সনেট পেলাম, তাহলে ইংলিশ সনেট বলতে আমরা বুঝি কিন্তু শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে এই তিনজনের নাম বাদ গেল কেন? কেন আমরা চসারিয়ান সনেট বলি না, কেন আমরা ওয়েটিয়ান সনেট বলি না, কেন আমরা আর্ল অফ সারেজ সনেট বলি না? তাহলে ইংলিশ সনেট বলতে কেন আমরা উইলিয়াম শেক্সপিয়ার বা শেক্সপিয়ারিয়ান সনেট বলি? তার কারণ হচ্ছে এনারা যে তিনজন ছিলেন, চসার, ওয়েট এবং আর্ল অফ সারে, এরা কিন্তু পেট্রাকান সনেটকে ফলো করে লিখতেন। বাট ফার্স্ট উইলিয়াম শেক্সপিয়ার, যিনি একটা ইউনিক স্টাইল আনলেন, অ্যাপার্ট ফ্রম ইটালিয়ান সনেট, অ্যাপার্ট ফ্রম পেট্রাকান সনেট, সেই জন্য ইংলিশ সনেটকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সনেট। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট যেটা যাব, এবার আমরা আসবো কত টাইপ অফ সনেট, সনেটের টাইপ কি কি আছে। এবার সনেটকে অ্যাকচুয়ালি আগে উচ্চারণ করা হতো স্যান-ইট, এটা যেন মাথায় থাকে। যদি বলা হয়, যদি কোয়েশ্চেন আসে দ্য প্রিমিটিভ প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড সনেট, তখন তোমাদের অপশনে এটা নিতে হবে স্যান-ইট। চলো নেক্সট আছে টাইপ অফ সনেট। দ্য ইটালিয়ান সনেট ইনভেন্টেড বাই Giacomo da Leti in the 30th century. It was popularized by a poet from Tuscany named Francisco Petrarch. দেখতে পেয়েছো? তাহলে ইটালিয়ান সনেটের মেন কে অরিজিনেটর, না মেন অরিজিনেটর হচ্ছে ফ্রান্সিসকো পেট্রাক। আচ্ছা, পেট্রাক যে সনেটটা লিখলেন, মানে আমরা যেটা বলি ইটালিয়ান সনেট বা পেট্রাকিয়ান সনেট, তার প্যাটার্ন কি, না তার প্যাটার্ন হচ্ছে প্রথমে থাকবে অক্টেভ, তারপরে থাকবে সেস্টেট। তাহলে আমি যদি একটু ডায়াগ্রামেটিক্যালি বোঝাই, তাহলে কি পাবো, না 14 লাইন্স পোয়েমের মধ্যে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে অক্টেভ, শেষে পাবো সেস্টেট। এটা আমরা কি পাচ্ছি, অক্টেভ, মানে এর মধ্যে কটা লাইন থাকবে, না এর মধ্যে থাকবে 8 লাইন্স, ক্লিয়ার। আর শেষে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি সেস্টেট, এটার মধ্যে থাকবে 6 লাইন্স। তাহলে এটা গেল পেট্রাকান সনেট, ক্লিয়ার। এবার এর রাইম স্কিম কি আছে, না এর রাইম স্কিম যেটা আছে এবিবিএ এবিবিএ, এবং সেস্টেটের ক্ষেত্রে রাইমটা হচ্ছে সিডিইডি সিই অথবা সিডি সিডি সিডি। অর্থাৎ এইগুলো কোথা থেকে পাচ্ছি, এইগুলো যদি আমরা লাইনগুলোকে ভাঙি, এই যে 8টা লাইন, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা লাইন ভাঙলাম, এর যে মিটার রিদম, এটার থেকে আমরা করি রাইম। তো এখানে যে আমরা রাইমটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, ভালো করে মাথায় রাখতে হবে, এবিবিএ এবিবিএ এবিবিএ। আবার এটা হচ্ছে অক্টেভে, অক্টেভে কি পাচ্ছি, এবিবিএ, আবার কি পাচ্ছি, এবিবিএ। এবার যদি আমরা সেস্টেটে যাই, অর্থাৎ লাস্ট কনক্লুডিং পার্টে, সেখানে কি থাকছে, না সিডি ইডি সিই, সিডি ইডি সিই অথবা সিডি সিডি সিডি। তাহলে অ্যাকচুয়াল তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেটের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে অক্টেভ, যার মধ্যে 8টা লাইন থাকে। 8টা লাইন মানে কি, 8টা লাইন মানে হচ্ছে গিয়ে কি, এর মধ্যে কটা থাকবে, ভাঙছে, তাহলে না এখানে আমরা দুটো কোয়ার্টেন্স পাচ্ছি। একটা কোয়ার্টেন মানে হচ্ছে 4 লাইন, তাহলে 8 লাইন মানে কোয়ার্টেন কটা পাবো, দুটো। আচ্ছা, নেক্সট কে আছে 6 লাইন্স, তার মানে এর মধ্যে আমরা কটা পাচ্ছি, না এর মধ্যে আমরা পাচ্ছি 3টে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়াল যেটা পেট্রাকান সনেটের অ্যাকচুয়াল যেটা ফরম্যাট, সেটা হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেট, এই দুটো পার্ট, এটা শুধু মনে রাখবে তাহলেই হবে। নেক্সট যেটা আছে ইংলিশ সনেট। Thomas Waite introduced to the sonnet to the English language
in the 16th century by translating the word of Petrarch from Italian. এটা তোমাদেরকে আগেই আমি গল্পটা বলে দিয়েছি। এরপরে এসেছিল দ্য আর্ল অফ সারে, এটাও আমি বলেছিলাম ইনি তারপরে লিখেছেন। তারপরে আমি যেটা বলেছিলাম যে ব্রেক করছে, তার মানে কি এই সারে পর্যন্ত আমার প্রথমে ছিল অক্টেভ, তারপরে ছিল সেস্টেট। তাহলে ফার্স্ট 8 লাইন পেয়েছিলাম অক্টেভ, লাস্ট 6 লাইন পেয়েছিলাম সেস্টেট। মানে এখান পর্যন্ত কিন্তু পেট্রাক অ্যান্ড সনেটেরই প্রভাব চলছে। তারপরে যখন শেক্সপিয়ার সনেট লিখতে শুরু করলেন, 14 লাইনসেরই কবিতা লিখছেন, তিনি কি করছেন, তিনি এটাকে ব্রেক করছেন। কিভাবে ব্রেক করছেন না, এনার মধ্যে থাকছে কোয়াট্রেন, শেষে থাকছে কি কাপলেট। তাহলে সেটা কি না, প্রথম যে 4টে লাইন নিয়ে আমরা পাচ্ছি সেখানে থাকছে ফার্স্ট কোয়ার্টেন, সেকেন্ড কোয়ার্টেন অ্যান্ড থার্ড কোয়ার্টেন, অর্থাৎ 3 4 12 লাইন, এবং লাস্ট যে 2টো লাইন থাকছে সেটাকে আমরা বলছি কি না, সেটাকে আমরা বলছি কাপলেট। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে কি পাবো, আমি ছোট করে দেখাচ্ছি। দেখো আমার আছে 14 লাইন পোয়েমস, ঠিক আছে, এটা একটা কোয়ার্টার্ন, এটা একটা কোয়ার্টার্ন, এটা একটা কোয়ার্টার্ন, টোটাল 3টে কোয়ার্টার্ন পেলাম, আর শেষে কি থাকছে না একটা কাপলেট থাকছে। এবার 1 কোয়ার্টার্ন মানে ফার্স্ট কোয়ার্টার্ন, তার মানে কটা লাইন ইন্টু 4 লাইন, নেক্সট সেকেন্ড কোয়ার্টার্ন ইন্টু 4 লাইনস, নেক্সট থার্ড কোয়ার্টার্ন ইন্টু 4 লাইনস। তাহলে কটা পেলাম টোটাল এখানে 12 লাইনস, মানে 12টা লাইন আমি পেয়ে গেলাম। এবার শেষে যেটা থাকছে মানে এই যে কোয়ার্টার্ন গুলোকে আমরা পেলাম, শেষে যেটা পাচ্ছি এটাকে আমরা বলছি কাপলেট। কাপলেট এর মধ্যে কটা লাইন থাকছে না, এটার মধ্যে থাকছে 2 লাইনস, দুটো, তার মানে 3 4 12 আর 2 14 লাইন। তাহলে ইনি উইলিয়াম শেক্সপিয়ার এসে কিন্তু অক্টেভ সেস্টেটের যে থটটা ছিল ওই থটটাকে উনি চেঞ্জ করে দিলেন। তাই ইংলিশ সনেটকে বলা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এবার আজকে আমরা যে সনেটটা পড়বো সেটা হচ্ছে অ্যামোরেটি টাইটেল। অ্যামোরেটি টাইটেলের কার লেখা, এডমন্ড স্পেন্সারের লেখা। এডমন্ড স্পেন্সার কত নম্বর না, সনেট নাম্বার 75। এবার আমরা দেখব যে এই শেক্সপিয়ারিয়ান সনেট থেকে স্পেন্সারিয়ান সনেট কিভাবে এলো জিনিসটা। The 16th century English poet Edmund Spenser created his own variation of the English sonnet using a rhyme scheme of AB, AB, BC, BC, CD, CD, EE. তাহলে ইনি কি করলেন, ইনি কিন্তু শেক্সপিয়ার প্যাটার্নেই কিন্তু আনলেন। তার মানেটা কি, যদি আমরা এই রাইমটা ধরে যদি ওর বৈশিষ্ট্যটাকে খেয়াল করি তাহলে আমরা কি পাবো, দেখো এবি এবি, ক্লিয়ার, এবি এবি, তারপরে কি পাচ্ছি বিসি বিসি, তারপরে কি পাচ্ছি সিডি সিডি, শেষে পাচ্ছি কিন্তু ই। এবার দেখো এখানে রাইমটা বোঝো, এই এক একটা ক্যাপিটাল লেটার মানে হচ্ছে এক একটা লাইন, এই এ একটা লাইন, বি একটা লাইন, আবার এ একটা লাইন, আবার বি একটা লাইন, মানে এদের ছান্দিক। এটা কি না, প্রথমে থাকছে এ, তারপরে বি, আবার থার্ডলি আবার আসছে এ, আবার ফোর্থলি যাচ্ছে বি। সিমিলারলি পরেরটা দেখো বি সি, আবার দেখো বি সি, আবার তারপরেরটাই সিডি সিডি, একইভাবে শেষে যে কাপলেটটা পাচ্ছি 2টো লাইনে সেটা হচ্ছে। তার মানে কি বললাম, এখানে এক একটা লেটার মানে এক একটা লাইন। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার্ন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ার্টার্ন, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়ার্টার্ন, শেষে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের কাপলেট। তাহলে ইনি শেক্সপিয়ারকেই ফলো করলেন। কিভাবে ফলো করলেন না, সেম কোয়ার্টার্ন প্যাটার্নে, দেখো ফার্স্ট কোয়ার্টার্ন, সেকেন্ড কোয়ার্টার্ন, থার্ড কোয়ার্টার্ন, লাস্ট 2 লাইন কাপলেট। ইনিও তাই করলেন, ফার্স্ট কোয়ার্টার্ন, সেকেন্ড কোয়ার্টার্ন, থার্ড কোয়ার্টার্ন, লাস্ট 2 লাইনস হচ্ছে কাপলেট। তাহলে সনেটের যে এভালুয়েশন কিভাবে এলো, কেন অ্যামোরেটিটা যে আমরা পড়তে যাচ্ছি, সনেট নাম্বার 75টা যে পড়তে যাচ্ছি, এর ব্যাকগ্রাউন্ড বা পটভূমিকাটা আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মিটার। এটা মিটারটা কি না, এগুলো নিয়ে আমি পরে আসছি, আগে আমি সনেটটাই যাই। যদি আমরা এই সনেটটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, অ্যামোরেটি সনেট নাম্বার 75, এডমন্ড স্পেন্সারের লেখা, স্পেন্সারিয়ান সনেট বলা হয় এগুলোকে। তো এখানে দেখো তোমরা বলবে যে স্যার আপনি যে ওখানে কোয়ার্টার্ন বললেন, ওখানে যে কাপলেট বললেন, সেগুলো কই? ঠিক আছে, দেখাচ্ছি। আমি কি বলেছি না, ফার্স্ট 4 লাইন নিয়ে হচ্ছে কি এক একটা কোয়ার্টার্ন, তাহলে 1 2 3 4 মানে
1 2 3 4 এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট। তারপরে 5 6 7 8 এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপরে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। লাস্ট অফ অল যেটা পড়ে রইলো এটা হচ্ছে গিয়ে কি না, এটা হচ্ছে আমার কাপলেট। ইজ ইট ক্লিয়ার? এবার তোমরা বলবে যে স্যার এবি 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 বিসি বিসি এই জিনিসটা কি? দেখো আমরা যদি এ বি আবার কি পাচ্ছি এ সেকেন্ড কোয়াড্রেন্ট সি ডি সি ডি, সরি এটা ভুল লিখলাম, এটা বি সি বি সি, এখানে আসবে সি ডি সি ডি, লাস্ট অফ অল থাকছে দুটো লাইন ই আর ই। রাইম স্কিম আমরা বুঝলাম। এবার দেখো আমি যাব এটার বাংলাতে বোঝাচ্ছি। One day I wrote her name upon the strand, but came the waves and washed it away. Again I wrote it with a second hand, but came the tide and made my painless his prey. Vain man, said she, that dost in vain essay a mortal thing so to immortalize. For I myself shall like to this decay, and eke my name be wiped out likewise. Not so could I let such things devise to die in dust, but you shall live by fame. My verse your virtues rare shall eternize, and in the heavens write your glorious name. Where, when as death shall all the world subdue, our love shall live and latter life renew. দেখো এবার এখানে থটটাই আছে। প্রথমে one day I wrote her name upon the stand, that means one day means sometime in the past the poet went to a strand, went to a seashore with his beloved. Here you have to know who was the beloved of Edmund Spenser. Elizabeth Bowell, and Elizabeth Bowell, an Irish woman. তাহলে এখানে হার নেম, এখানে হার মানে কি আছে, সে হচ্ছে কবির লেডি লাভ বা পরে যাকে উনি ম্যারিড করেছিলেন মানে বিয়ে করেছিলেন বা ওনার স্ত্রী এলিজাবেথ বয়েল। এবার এলিজাবেথ বয়েল কে ছিলেন না আইরিশ ওম্যান। উনি কি বলছেন, একদিন আমি গিয়েছিলাম কোথায় সমুদ্রের তীরে, সরি রোট হার নেম আমি লিখেছিলাম আপন দ্য স্ট্র্যান্ড সমুদ্রের বালির উপরে, বালির তটের উপরে, বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, কিন্তু ঢেউটা এসেছিল এবং এটাকে কি করেছিল, ধুয়ে নিয়ে চলে গেছিল। এগেইন পুনরায় আই রোট ইট উইথ আ সেকেন্ড হ্যান্ড, আমি সেকেন্ড হ্যান্ড। এবার এই জায়গায় এই যে সেকেন্ড হ্যান্ড, এখানে কিন্তু একটা ডুয়েল আইডিয়া আমরা পেতে পারি। সেকেন্ড হ্যান্ড মানে আমরা বলতে পারি সেকেন্ড টাইম, অথবা আমরা বলতে পারি সেকেন্ড টাইম বলতে পারি, অথবা সেকেন্ড হ্যান্ড। দ্যাট মিনস যদি প্রথম দিকটা রাইট হ্যান্ড লেখে তারপরেটা লেফট হ্যান্ড, বা প্রথম যদি লেফট হ্যান্ডে লেখে পরেরটা রাইট হ্যান্ড। নেক্সট বাট কেম দ্য টাইড, কিন্তু টাইডটা এলো মানে জোয়ারটা বা ঢেউটা এলো, অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে, এবং আমার যে প্রচেষ্টা, পেইনস মিনস অ্যাটেম্প্ট হয়েছে, তাকে কি করে নিল, হিজ প্রে, তার শিকার করে নিল, মানে আবার ধুয়ে নিল। এইখানে দেখো এবার সঙ্গে সঙ্গে এবার আমরা কেন এটাকে কোয়ার্টার্ন বললাম, একটা কোয়ার্টার্ন বললাম, কেন সেকেন্ড কোয়ার্টার্ন, থটটাকে ভাবো। হেইল ম্যান সেড সি, ব্যর্থ লোক, সে বললো ব্যর্থ লোক, তার মানেটা কি, আমি যেটা প্রচেষ্টাটা চালাচ্ছিলাম সেই প্রচেষ্টাটা নষ্ট হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। তাহলে দেখো এতক্ষণ আমরা এই যে একটা ছন্দের মধ্যে চলছিলাম, হঠাৎ করে ছন্দ পতন, তার মানে কি এখানে একটা থট ছিল। দেখো সেকেন্ড কোয়ার্টার্ন যেটাকে আমরা পাচ্ছি, থটটা চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে, আমরা যদি দেখি যে এখানে জাস্ট একটা কি ছিল, এটা জাস্ট একটা টেল ছিল, একটা স্টেটমেন্ট ছিল, হঠাৎ করে এখানে একটা ড্রামাটিক চেঞ্জ এসে গেল। কি চেঞ্জ এসে গেল না, ওখানে একটা ডায়লগ দেওয়া হলো, তার লেডি লাভ কি বলছে, ভেইন ম্যান। কেন ওনাকে ভেইন ম্যান বলছেন সেটা পরে আসছি অ্যানালিসিসে। এখানে অ্যানালিসিসটা যদি আমি করে দিই, তাহলে দাঁড়াও প্রথম ফার্স্ট কোয়ার্টারে আমি অ্যানালিসিসটা করে দিই, বাংলাতেই করে দিই। এখানে বলছে, আমি তোমাদেরকে বাংলা অর্থটা বললাম, তার মানে এটা নয় যে এটা, তাহলে এটা দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন, একদিন আমি চেষ্টা করছিলাম কোন প্রকারে এই মর্টাল থিংসকে ইমর্টালাইজ করতে, মানে
যেটাকে আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো না, যেটাকে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারবো না, কবি চেষ্টা করছেন সেটাকে করতে। কিভাবে? এটা বালির ওপরে নাম লিখে। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা বলে রাখি, একটা বাংলা গান এর সঙ্গে যায়, যেটা বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন। সেটা হচ্ছে, সেই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম আমি লিখেছিনু, সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিয়া দিলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে, দেখো ভালো করে বোঝো, এখানটাই ছিল গল্পটা, সঙ্গে সঙ্গে এখানে এলো ড্রামাটিক চেঞ্জ। তার মানে এখানে বালুকা বেলায় নাম লেখা মানে কি? মানে একটা ক্ষণস্থায়ী জিনিসকে চিরস্থায়ী করার চেষ্টা। সেই চেষ্টাটা ব্যর্থ করলো কে? না ওয়েবস। এখানে দেখো ইমেজারি আছে, এখানে নেম বলতে কি? নেম বলতে মর্টাল থিং, দ্য নেম অফ ইজ বেলাভেড, দ্য নেম অফ ইজ বিলাহাট। তার মানে কি? তার একটা তুচ্ছ জিনিস, মানে একটা নশ্বর জিনিসকে তিনি কি চাইছেন? এখানে নেম দ্বারা কি বলেছেন? আ মর্টাল থিং। এখানে ওয়েবস মানে কি বলতে চাইছেন? টাইম অর ডেথ। মানে নামটা হচ্ছে মর্টাল থিং, তাকে নষ্ট করে কে? সময় বা মৃত্যু। মৃত্যুর কোলে সব শেষ হয়ে যায়, সময়ের সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে ইমেজারি। তাহলে একটা ওয়ার্ড দিয়ে আরেকটা ওয়ার্ডের যখন ফ্ল্যাশিং করা হয় সেটাকে বলা হয় ইমেজারি। এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, vain man said she that doused in vain acid, the mortal thing should immortalize। ওই যে ব্যর্থ লোক, এই that doused in vain acid, তোমার প্রচেষ্টাটা ব্যর্থভাবেই চলে গেল। a mortal thing should immortalize, একটা নশ্বর জিনিসকে ইমর্টালাইজ করতে চাইছো, অমর করতে চাইছো। how is it possible? for I myself, আবার এবার দেখো, for I myself shall like to this decay, for I myself, আমি নিজেও shall like to this decay, এইভাবেই ধ্বংস হবো একদিন। মানে আমিও, তার মানে ইনি কি? এখানে এখানে দেখো, এখানে ইমেজারি তো আছেই, তার সঙ্গে কি দিয়ে দিয়েছে? একটা সিমিলি দিয়ে দিয়েছে, মানে উপমা অলংকার। কি বলেছে? for I myself shall like to this decay, মানে এই যে বলে মর্টাল থিং শুড ইমর্টালাইজ, তাহলে এখানে সিমিলিটা হলো কার সঙ্গে? না মর্টাল থিং এর সঙ্গে আই অর মাইসেলফ। এই দেখো কি করে বুঝলাম? না লাইক। ক্লিয়ার? তাহলে আমিও একটা মর্টাল থিং। তাহলে আমি মানে কে? মর্টাল থিং। আমি মানে কে? মানে কবির যে প্রেমিকা, তিনি একটা মর্টাল থিং, তিনিও অমর হতে পারবেন না। তাহলে এখানে মর্টাল থিং মানে হচ্ছেন দ্য বিলাভেড অফ দ্য পোয়েট। আই মাইসেলফ shall like to this decay, এইভাবেই ধ্বংস হয়ে যাব। and if my name be wiped out likewise, এবং তুমি যে আমার নামটাকে অমর করতে চাইছিলে স্ট্র্যান্ডের উপর লিখে, ঠিক আমার নামটাও একদিন এইভাবেই ওয়াইপড আউট হয়ে যাবে, মুছে যাবে। তাহলে এখানেও উনি কিন্তু ইমেজারি ব্যবহার করলেন। সেটা কি? না দেখো এখানে একটা কি ইমেজারি, প্রথমে আসি, এখানে লাইকওয়াইজ আছে, দেখো মানে এখানেও একটা ছোট একটা ইনসিগনিফিক্যান্ট সিমিলিকে দেওয়া হয়েছে। কি ইনসিগনিফিক্যান্ট সিমিলিটা কি? ইক মাই নেম, এমনকি আমার নামটাও বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, এইভাবেই ধ্বংস হয়ে যাবে। তারপরে এখানে আমার নামটা কি? এই যে মর্টাল থিং। তাহলে মর্টাল থিং এর সঙ্গে দেখো দু জায়গায় সিমিলি ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে আই মাইসেলফ আর একটা হচ্ছে মাই নেম। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, নট সো কোড আই। দেখো এটা কি হয়ে গেল? বাকি চারটে লাইন সেকেন্ড কোয়ার্টেন্ট। তাহলে এখানটাই ছিল কবি একটা রোমান্টিক মুডে, এখানে কবির বিলাভেড কি করলো? ওকে রিয়ালিটির বাস্তবতাতে নিয়ে চলে এলো। আবার দেখো থার্ড কোয়ার্টারে কি আসছে? নট সো কোড আই লেট বেসার থিংস ডিভাইস। নট সো, মোটেই না। কোড আই, আমি বলেছিলাম, আমি বললাম নট সো, মোটেই না। লেট বেসার থিংস ডিভাইস, যেগুলো তুচ্ছ জিনিস, বেসার থিং মানে ট্রিভিয়াল থিংস, ইনসিগনিফিক্যান্ট থিংস। লেট বেসার থিংস ডিভাইস মানে যে এই পৃথিবীতে যেগুলো তুচ্ছ জিনিস সেগুলোকে ধ্বংস হতে দাও, সেগুলোকে নষ্ট হয়ে যেতে দাও, টু ডাই ইন ডাস্ট, ধুলোর সঙ্গে মিশে যেতে দাও। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে কিসের দ্বারা? খ্যাতির দ্বারা। তুমি বেঁচে থাকবে কিসের দ্বারা? আরো বলছে, মাই ভার্স ইউর ভার্চুস রেয়ার শ্যাল ইটারনাইজ। মাই ভার্স, আমার কবিতা, ইউর ভার্চুস, তোমার গুণ, মানে ইউর ভার্চুস রিলেটেড টু লাভ, the celestial love between you and me, the rare quality, their quality of love shall live, must be live। তারপরে উনি কি বলতে চাইছেন? যে আমার কবিতা, তোমার এই দুর্লভ গুণগুলো shall eternize, এগুলো অমর হবেই। and in the heavens write your glorious name, এবং হেভেন্সে তোমার নামটা গৌরবোজ্জ্বল ভাবে লেখা থাকবে। দেখো থার্ড কোয়ার্টারে এসে কি হলো?
তা প্রথমে রোমান্টিক মুডে কবি একটা কাজ করে দিলেন, তারপরে কি হলো সেকেন্ড কোয়ার্টারে, না তার যে প্রেমিকা তাকে বাস্তবের মাটিতে ফেলে দিলেন। এবার আসছে লজিক। উনি যে বললেন যে তুমি এটা ব্যর্থ প্রচেষ্টা করছো, তুমি তোমার চেষ্টাটা ব্যর্থ, তুমি কখনোই একটা নশ্বর জিনিসকে অমর করতে পারবে না। এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার। থার্ড কোয়ার্টার কি বলছে দেখো, দেখতে পাচ্ছ থটের চেঞ্জটা, যেহেতু এই যে থটের চেঞ্জ এগুলো কোয়ার্টার অনুসারেই করা হয়। এটা প্রথম কে এনেছিলেন, না উইলিয়াম শেক্সপিয়ার। ওই জন্য ইংলিশ সনেট বলতে এই জন্য শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। কিন্তু আমরা পড়ছি কোনটা, না স্পেন্সারিয়ান সনেট পড়ছি। স্পেন্সার কিভাবে এটাকে ব্যাখ্যা করছেন আমরা দেখছি। তো এবার কি বলছে দেখো, এই জায়গাটা থার্ডে কি পেলাম, না লজিক। উনি লজিক দেখালেন। কি লজিক দেখালেন, না তুমি তো বলছো আমার ব্যর্থ প্রচেষ্টা, কখনো একটা নশ্বর জিনিসকে অমর করা যায় না, কিন্তু আমি জানি কিভাবে এটাকে অমর করতে হয়। কিভাবে বললেন, উনি কি পথ বাতলালেন, না যে সমস্ত তুচ্ছ জিনিস সেগুলো ধুলোয় মিশে যাবে, কিন্তু আমার এই কবিতা, আমার এই কবিতার মাধ্যমে তুমি বেঁচে থাকবে। তার মানেটা কি, উনি কবে কবিতা লিখে গেছেন, উনি 16th সেঞ্চুরির লোক। আজকে কত সেঞ্চুরি, আজও তো আমরা সেই কবিতার সেই কবির প্রেমিকাকে নিয়ে পড়ছি, আজও তো তাদের প্রেম কাহিনীটাকে নিয়ে আমরা পড়ছি। মানে উনি তো এখনো বেঁচে আছেন, এখনো তো অমর হয়ে আছেন। তাহলে কার দ্বারা অমর হয়ে আছেন, না মাই ভার্স। উনি বলেই দিয়েছেন মাই ভার্স। এই জন্য রাইটারদেরকে প্রফেট বলা হয় কেন, দ্য অ্যাকচুয়াল প্রফেট ইজ আ রাইটার। কেন বলা হয়, এই জন্য বলা হয় যে একজন লেখক যিনি লিখছেন, যিনি ক্রিয়েট করছেন, কম্পোজ করছেন, তিনি কিন্তু আগামী শতাব্দীতে কি হবে ওনারা কিন্তু তাদের লেখায় বলে দিয়ে চলে যান। দেখো তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি, দেখতে পেয়েছো। তাহলে এই যে কোয়ার্টান গুলো দেখো থট অনুযায়ী ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা কোয়ার্টানে কটা করে পাচ্ছি, 1 2 3 4 চারটে করে লাইন। তাহলে 14 লাইনে কবিতা মানে 4 লাইন করে হলে আমরা 3টে কোয়ার্টান পাচ্ছি, 3 4 12, শেষে পড়ে থাকছে 2টো কাপলেট। এই কাপলেটটা কি না, এটা কনক্লুডিং পার্ট দেখাবো, বলবো। তাহলে এই জায়গাটা বোঝা গেল। নেক্সট দেখো, এবার আমি আসছি কাপলেটটায়। when as death all the world subdue, our love shall live and latter life renew। এবার দেখো কি কনক্লুডিং করছে, মানে এখানে রিয়েলিটি এন্ড লজিক দুটোকে উনি কনক্লুড করছেন কিভাবে দেখো। when as death shall all the world subdue, মানে যেথায়, যেখানে বা যখন ডেথ, মৃত্যু সমস্ত ওয়ার্ল্ডকে শেষ করে দিতে পারে বা শেষ করে দেবে, তার মানে উনি প্রথম রিয়েলিটির কথাটা বলেছিলেন, যেটা ওনার প্রেমিকা ওনাকে বোঝাতে চেয়েছিলেন। তারপরে ওনার কবিতা, ওনার লেখাটা কি বলছেন, আওয়ার লাভ শ্যাল লিভ, কিন্তু আমাদের এই যে ভালোবাসা, আমাদের এই যে ভালোবাসাটা, এন্ড ল্যাটার লাইফ রিনিউ, এবং পরবর্তী জীবনটাও থাকবে। তাহলে আমাদের এই ভালোবাসাটাও বাঁচবে, পরবর্তী জীবনও থাকছে, যদিও বা মৃত্যু সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে। তাহলে দেখো কাপলেটে উনি কি করলেন, না টোটাল যে 3টে কোয়ার্টার ছিল, এই 3টে কোয়ার্টারের উনি একটা কনক্লুশনটা, এই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, যেটাকে অ্যাডাপ্ট করেছেন কে, স্পেন্সারিয়ান সনেট। ঠিক আছে, স্পেন্সার করে এটা লিখেছে। আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। এবার এর যদি ক্রিটিক্যাল অ্যানালিসিসে যাওয়া হয় তাহলে আমরা কি পাবো দেখো। সনেট নাম্বার 75 আমরা জানি লাভ পোয়েম, একটু আগে আমরা পড়লাম, about a man who desired to have his lover remembered forever। যে মানে এখানে কে, এ ম্যান বলতে কি, না পোয়েট স্পেন্সার। কি করছেন, না তার একটা ইচ্ছা আছে তার প্রেমিকাকে সে অমর করে রেখে দেবে। দা সেটিং ইজ এট দা সিসোর টু সিগনিফাই প্রেফার্ড লাভ বলছে। এবার দেখো এই সেটিংটা কোথায় করা হয়েছে, সিসোর মানে সমুদ্র সৈকতে। কেন করা হয়েছে, টু সিগনিফাই পারফেক্ট লাভ, সেলেস্টিয়াল লাভটাকে তোলার জন্য। সিসোর্স অফার ট্রাঙ্কুইলিটি, কারণ এবার কেন সিসোরে গেলেই কেন পারফেক্ট লাভ হয়, তার কারণ হচ্ছে সিসোর্স অফার্স ট্রাঙ্কুইলিটি and the occasional water splashes and waves remind the reader of the absence of peace. It shows that love is subject to the forces of nature controlled by time. The man is cognizant of the fact that he and his lover will die someday। দেখো আমি যে কথাগুলো বললাম সেইগুলোই লেখা আছে, will die someday, however he seems determined to do something that would challenge the death in some way। His solution is to use poetry in preserving what he values, and the wife comes out prominently. The speaker assures her lover that she will make her immortal through poetry. Through the author's desire, sonnet number 75 continues to communicate his love for his wife. Therefore, the speaker tells the world that although are mortal beings, their deeds could outlive their brief earthly lives। তাহলে যে কথাটা আমি এতক্ষণ বললাম সেটা এখানে লেখা আছে, একটু দেখে নাও।
ঠিক আছে, একটু পড়ে নাও, সেই কথাগুলি দেখো ইংরেজিতে এখানে লেখা আছে। নেক্সট, এবার এর মধ্যে কি কি লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়ালি ফিগার অফ স্পিচ কি করা হয়েছে না। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স কি? অ্যাসোনেন্স ইজ দ্য রিপিটেশন অফ ভায়েল সাউন্ড ইন দ্য সেম লাইন such as the sound of E in one day I wrote her name upon the strand. তাহলে অ্যাসোনেন্স মানে কি? ভাবেল যেটা থাকবে, যে লাইনে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, সেই ভাবেলের যে রিপিটেশন সেটাকে বোঝানো। এখানে দেখো কোন ভাবেলটাকে করা হয়েছে অ্যাসোনেন্স হিসেবে, না ইটাকে। ওয়ান ডে আই রোট হার নেম। ভালো করে খেয়াল করো কিভাবে পাচ্ছি না, দেখো ওয়ান শেষে ই, রোট শেষে ই, নেম শেষে ই। তাহলে দেখো একদম এই যে ই ভাবেলটাকে এখানে ইউজ করা হচ্ছে, বারবার ইউজ করা হচ্ছে, ইজ রিপিটেশন অফ ভাবেল, মাথার ভায়েল সাউন্ড, মানে বারবার ভাবেল সাউন্ডটাকে ইউজ করা ইন দ্য সেম লাইন, একই লাইনে, বাট মাথা রাখতে হবে প্লেসমেন্টটাও কিন্তু একই জায়গায় থাকতে হবে, তবেই সেটাকে আমরা অ্যাসোনেন্স বলতে পারবো, তাহলে আবার সেটা চলে যাবে অ্যালিটারেশন। তো যাচ্ছে আমি পরে, তো আশা করি অ্যাসোনেন্সটা বুঝতে পেরেছো। নেক্সট অ্যালিটারেশন, যেটা বলছিলাম, অ্যালিটারেশন মানে কি? এটাও পুনরাবৃত্তি। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস ইন দ্য সেম লাইন ইন কুইক সাকসেশন such as the sound of L in our love shall live and later life renew. দেখো এটাও হচ্ছে রিপিটেশন। তাহলে অ্যাসোনেন্স আর অ্যালিটারেশনের মধ্যে তফাৎ কি? না অ্যাসোনেন্স হচ্ছে কি না ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, অ্যালিটারেশন কি? অ্যালিটারেশন হচ্ছে কনসোনেন্ট। দেখো এবার অ্যালিটারেশন এটা হচ্ছে একটা এই সনেটটার থটে, কিন্তু অ্যালিটারেশনকে যদি আমরা ব্রড ওয়েতে দেখতে যাই, এটা হচ্ছে রিপিটেশন অফ, নট অনলি রিপিটেশন অফ লেটার, রিপিটেশন অফ ওয়ার্ডস, এটাও হতে পারে। কি বললাম, বোঝা গেছে? তো রিপিটেশন অফ ওয়ার্ডসও হতে পারে অ্যালিটারেশন। অ্যাকচুয়ালি রিপিটেশন অফ কনসোনেন্ট এটাকে বলা হয়, এটা যেমন অ্যাসোনেন্স পেয়েছিলাম, এটাকে বলা হয় কনসোনেন্স। কনসোনেন্স অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনসোনেন্স, ঠিক আছে। অ্যালিটারেশন কেন বলছি? কারণ রিপিটেশন আছে বলে। তো তাহলে এখানে অ্যালিটারেশন কি পাচ্ছি? কনসোনেন্ট সাউন্ডসের, দেখো ভালো করে কথা, কোন কনসোনেন্ট সাউন্ড? না এল, এলটাকে পাচ্ছি। কোথায় পাচ্ছি? দেখো আওয়ার লাভ শ্যাল লিভ এন্ড লেটার লাইফ রিনিউ। এই দেখো লাভের এলটা ফার্স্ট, তারপরে এই স্যালারি এল গুলো নয় কিন্তু, তাহলে কোনটা? না লিভের এলটা, তারপরে আবার দেখো লেটারের এলটা, তারপরে আবার দেখো লাইফের এলটা। তার মানে কি? কোন একটা লেটার রিপিট থাকা মানেই অ্যাসোনেন্স হয়ে যাবে বা অ্যালিটারেশন হয়ে যাবে বা কনসোনেন্স হয়ে যাবে, এটা কিন্তু নয়। তাদের পজিশনটা কিন্তু সেম জায়গায় থাকতে হবে, তবেই কিন্তু সেটাকে আমরা অ্যালিটারেশন বা অ্যাসোনেন্স বা কনসোনেন্স, এই দেখো কনসোনেন্স এসে গেছে। The consonants কি? Consonants is the repetition of consonant sounds in the same line such as the sound of L for I myself shall like to this decay. এবার এখানে যদি এলটাকে আমরা দেখতে পাই, তাহলে কোথায় দেখতে পাচ্ছি? না for I myself shall like to this decay। এই দেখো এইদিকে শেষের দিকে আছে, আবার শেষের, এই যে এল এর বারবার ওয়ার্ড, আবার দেখো and the sound of R in my verse your virtues rare সালিটারনাইজ। তাহলে আরটাকেও আমরা বারবার রিপিটেশনের আওতায় পাচ্ছি, ঠিক আছে। তাই এক্ষেত্রেও এটাকে আমরা বলছি কি না কনসোনেন্স। তাহলে অ্যালিটারেশন মানে কি? পুনরাবৃত্তি। অ্যালিটারেশনের আবার দুটো পার্ট পেলাম, যদি সেটা ভাওয়েলের হয় তাহলে কি পেলাম, আর যদি কনসোনেন্টের হয় তাহলে কি পেলাম? না যদি ভাওয়েলের হয় তাহলে অ্যাসোনেন্স, যদি কনসোনেন্টের হয় তাহলে হচ্ছে কনসোনেন্স। ক্লিয়ার? নেক্সট এনজামমেন্ট। Enjambment ki it is defined as the thought in verse that doesn't come to an end at a line break। বলছে একটা লাইন শেষ হয়ে গেল কিন্তু থটটা শেষ হচ্ছে না, এই ধরনের যে প্রয়োগ, এই ধরনের যে ইউজ, এটা কি বলা হয়? এনজামমেন্ট। তো আমরা দেখবো এখানে সেটা কি আছে? নট সো কোড আই লেট বেটার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট বাট ইউ শ্যাল লিভ বাই ফেম। এই জায়গাগুলো দেখো, নট সো কোড আই, না মোটেই না, আমি বললাম মোটেই না বলতে কি না, সেটা কিন্তু আর দেওয়া নেই, মানে থটটা থাকছে কিন্তু সেটা দেওয়া থাকছে না। লেট বেটার থিংস ডিভাইস, তুচ্ছ জিনিসগুলোকে ধ্বংস হয়ে যেতে দাও। তারপরে কি আছে? টু ডাই ইন ডাস্ট, গুলোই মিশে যেতে দাও, বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে কি? তোমার খ্যাতির দ্বারা। নেক্সট আসছি ইমেজারি। হ্যাঁ, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সনেটের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে ইমেজারি ব্যবহার করা হয়, কারণ এগুলো লিরিক পোয়েম, আর লিরিক পোয়েম মানে সেখানে কিন্তু কি থাকবে না, সেখানে ইমেজ অবশ্যই থাকতে হবে।
Imagery is used to make readers perceive things involving their five senses. Spencer used imagery in this poem. আছে মানে যে ওয়ার্ডটা সেখানে ইউজ করা হবে সেই ওয়ার্ডটার যে সেন্স সেটা কিন্তু আলাদা। কিরকম না দেখো, আমি তোমাদেরকে এক্সাম্পলের জন্য একটা এক্সট্রা আগে এক্সাম্পল নিয়েছি। রেড রোজ, রেড রোজ মানে কি লাল গোলাপ। তাহলে কোনো কবিতায় রেড রোজকে ইউজ করা হচ্ছে মানে এখানে কি সেন্স দেওয়া হচ্ছে? সেন্স দেওয়া আছে লাভ, হয় ভালোবাসার সেন্স দেওয়া হয়, রোম্যান্স অর প্যাশন। তাহলে এই যে তিনটে থট আছে, লাভ, রোম্যান্স অর প্যাশন, এটা কাকে দিয়ে বোঝানো হয়? না রেড রোজকে দিয়ে বোঝানো হয়। তাহলে যখন কোন একটা ওয়ার্ডকে দিয়ে কোন একটা থটকে বোঝানো হচ্ছে সেটাই হচ্ছে ইমেজ। এবার আমরা দেখবো ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড and if my name be wiped up likewise and to die in dust but you shall live by fame, এই জায়গাগুলোতে কি ইমেজারি আছে? ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড মানে এটার দ্বারা কি বোঝাতে আছে? এটা পুরোটাই কিন্তু একটা ইমেজ আমরা ধরতে পারি। এখানে ওয়ান ডেটা বলতে কি ইমেজ? না কোনো একটা দিনে, সামটাইম ইন দ্য পাস্ট, তাহলে সেটা কি বলেছে? ওয়ান ডে দিয়ে বোঝানো হয়েছে। তারপরে আই রোট হার নেম, আই রোট হার নেম মানে কি? আই ওয়ান্ট টু ইমমর্টালাইজ হার নেম, হয়েছে। নেক্সট ইমেজারি and if my name be wiped out likewise, ঠিক এইভাবে আমার নামটাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার মানে কি my name cannot be immortalized forever. Next and to die in dust but you shall live by fame, to die in dust মানে ধুলোয় মিশে যেতে হবে। তার মানে কি a mortal thing must be mortalized, a mortal thing cannot be immortalized, a mortal thing must be subject to death and decay. নেক্সট ইউ শ্যাল লিভ বাই ফেম, এটা কি ইমেজারি? এটার দ্বারা উনি কি বোঝাতে চাইছেন? যে দ্য রেয়ার কোয়ালিটি অফ হিজ বিলাভেড, দ্য রেয়ার কোয়ালিটি অফ দ্য পোয়েটস বিলাভেড মেক হিম অ্যালাইভ ফরএভার, এই হচ্ছে ইমেজারি। নেক্সট মেটাফোর, দেখো এখানে একটা ইনসিগনিফিকেন্ট মেটাফোর ইউজ করা। ইট ইজ দ্য ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন অবজেক্টস দ্যাট আর ডিফারেন্ট ইন নেচার। The poet used here love as an extended metaphor to show how it changes the lives of those who made it their center of attraction. দেখো আগে মেটাফোর কি জিনিস বোঝো, এটা একটা উপমা অলংকার। সিমিলি কি? সিমিলি হচ্ছে ক্লিয়ার কম্প্যারিজন, বাট মেটাফোর হচ্ছে কনসিলড কম্প্যারিজন। তাহলে এটা ক্লিয়ার মানে পরিষ্কারভাবে বোঝা যায় মেটাফোর। একটু আগে আমরা সিমিলি পড়লাম বা বলে দিলাম কবিতায়। এবার মেটাফোর কি? না এটাও একটা উপমা, এটাও তুলনা, কিন্তু কনসিলড কম্প্যারিজন। কিভাবে? দেখো আমরা যদি বলি দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, তার মানে এখানে ওয়ার্ল্ডটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ওয়ার্ল্ড মানে কি? এই বিশ্বকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? না স্টেজ মানে মঞ্চের সঙ্গে, যেখানে কি আমরা এই লোকেরা যেমন একটা মঞ্চে অভিনেতারা উঠে অভিনয় করে, সেরকম এই পৃথিবীর যদি একটা মঞ্চ হয় সেখানে কিন্তু আমরা এই মানুষরা যতদিন বেঁচে থাকি আমরা কিন্তু অভিনয় করি। তাহলে এটা হচ্ছে একটা কি মেটাফোরের একটা, দেখো ওটাই বলা আছে। This compares the world to a theoretical stage, implying that people are actors playing different roles. তো যেটা বললাম সেটা। এবার এখানে মেটাফোর কোনটা বলা হয়েছে? না এখানে এক্সটেন্ডেড মেটাফোর বলতে বলেছে। আমি তোমাদেরকে একটা বলেছিলাম যে বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। এখানে ওয়েভস মানে ঢেউটা বলতে কাকে বোঝানো হয়েছে? মৃত্যুকে। আর তার নামটা আই ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্যান্ড, হার নেম, হার নেম মানে কি? হার নেম মানে দ্য পোয়েটস বিলাভেড। আচ্ছা এখানে কি বলেছে? এখানে এই যে লাভটাকে কি করা হয়েছে? টু শো হাউ ইট চেঞ্জেস দ্য লাইভস অফ দোজ হু মেড দেয়ার সেন্টার অফ অ্যাট্রাকশন। মানে এই লাভটাকে কি বলছে? যে এই লাভটা যদি তার সেলেস্টিয়াল লাভ হয়, পিওর লাভ হয়, এ কিন্তু কখনোই ধ্বংস হবে না। এ কি করবে? এই যদি সেন্টার অফ অ্যাট্রাকশন হয় কিন্তু সারা জীবন থাকবে। এটা গেল মেটাফোর। নেক্সট আছে সিম্বলিজম। সিম্বলিজম uses symbols to signify ideas and qualities, giving them symbolic meaning that are different from the literal ones. The poem uses symbolism such as death, love, fear, sadness and reality. এগুলো সিম্বল দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই যেমন ডেথ কাকে দিয়ে বোঝানো হয়েছে? না ওয়েভকে দিয়ে। লাভ বোঝানো হয়েছে, ফিয়ার বোঝানো হয়েছে নট সো কুড আই। তারপরে স্যাডনেস দুঃখ, লেট বেসার্স থিংস বি ডিভাইস, and reality that is a mortal thing so to immortalize. এগুলো গেল হচ্ছে সিম্বলিজম। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যেটা পড়লাম, এবার আমি সাম আপে যাব। প্রথমে কি পড়লাম? না ব্যাকগ্রাউন্ড অফ সনেট,
অরিজিন অফ সনেট, তারপরে কি পড়লাম হোয়াট ইজ সনেট, তারপরে কি পড়লাম তার রাইম স্কিম কি, আচ্ছা তারপরে কি পড়লাম তার প্যাটার্ন অফ দ্য সনেট, তারপরে কি পড়লাম না যে সনেটটা আমাদের দেওয়া আছে ওয়ান ডে আই রোট আ নেম আপন দ্য স্ট্যান্ড বাট কেম দ্য ওয়েভস এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে এগেন আই রোট ইট ইন দ্য সেকেন্ড হ্যান্ড উইথ সেকেন্ড হ্যান্ড and but came the waves and made my penis his prey. Vain man said, see, that doused in vain assay. Not so could I, not so could I let bizarre things be devised. তাহলে এই সনেটটা আমরা পড়লাম, এখান থেকে আমরা কি শিখলাম না তোমাদেরকে অ্যানালিসিসটাও বলে দিয়েছি, কাকে কোন জায়গায় কিভাবে ইউজ করা হয়েছে সেটাও বলে দিয়েছি। এবার এখানে যেটা আছে মানে এটাকে যদি আমরা এটার প্রোসোডিক্যাল ফিটসটা যদি আমরা ধরি তাহলে এটাকে আমরা পাই আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক আমি একটু আলাদা করে লিখছি পেন্টামিটার। আচ্ছা প্রথমে যাই আয়াম্বিক কেন বলা হয়, দেখো আয়াম্বিক পিরিক আগে আসে পেন্টামিটার, পেন্টা মানে কি পেন্টা মিন্স 5 5, এখানে 5টা মিটার থাকবে, মিটার মানে কি ছন্দ অনুসারে যে কেটে দেওয়া, যে কেটে দেওয়া সেগুলোকে আমরা বলি মিটার। তাহলে কটা মিটার থাকবে লাইনে না 5টা এরকম মিটার থাকবে। এবার আয়াম্বিক কেন বলছে, আয়াম্বিক কাকে বলে না আয়াম্বিক হচ্ছে নন, প্রথমে থাকবে নন স্ট্রেস সিলেবেল, প্রথমে থাকবে নন টেস্ট, তারপরে থাকবে স্ট্রেসড, আবার নন টেস্ট তারপরে স্ট্রেসড, আবার নন টেস্ট তারপরে স্ট্রেসড। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে আয়াম্বিক। আর যেহেতু প্রত্যেকটা লাইনে 5টা করে মিটার পাচ্ছি তাই এর রিদমিক স্টাইলটাকে বলা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আশা করি বুঝতে পেরেছো প্রোসোডিক্যাল ফিটসটা। দ্যাটস ইট ফর ওয়ান ডে আই রোট আ নেম আপন দ্য স্ট্যান্ড। আর কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো তোমরা তো পেয়েই যাবে পিডিএফ আকারে, ঠিক আছে? সেখান থেকে যদি কোনো জায়গায় সমস্যা হয় আমি আছি, জিজ্ঞাসা করবে, অবশ্যই ডিসকাশন হবে। আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ অল, আবার পরে দেখা হবে, থ্যাংক ইউ।